সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম না এর নজরে। আজকের গুরুকুল অনুষ্ঠান, কেন এই জাতের কথা তুললাম, কেন এই লালন গীতির কথা তুললাম, বা লালন সাহের কেন এই প্রসঙ্গটা তুললাম, নিশ্চয়ই আপনারা ভাবছেন। সাথে আমার একতারা রয়েছে, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য হবে। আজকে আমার অতিথি কে রয়েছেন তার সঙ্গে আলাপ করাবো। রাজ্য রাজনীতিতে আজ কিন্তু জাতপাত একটা প্রধান বিষয়। আজকে কোথাও যেন সেই বাংলার রাজনীতিতে লালন সাঁই খুব গুরুত্বপূর্ণ, তার যে লেখা সব লোকে কয় লালন কি জাত সংসারে, সেই গান যেন যথেষ্টই উল্লেখযোগ্য হয়ে উঠেছে। প্রত্যেক বাঙালির মনে মনে থাকা, মনের গভীরে থাকা সেই গান যেন আজ যথেষ্ট প্রাসঙ্গিক। আজকের গুরুকুল অনুষ্ঠান আমরা শুরু করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রায়গঞ্জ শুধু নয়, উত্তরবঙ্গ শুধু নয়, সমগ্র পশ্চিমবাংলার তথা বাংলা ছাড়িয়ে দুই বাংলার এবং গোটা বিশ্বে যিনি বাউল তত্ত্ব সম্রাট নামে পরিচিত, শ্রী তরণী সেন মহন্ত। তরণীবাবু, আপনাকে ভারত টিভিতে অনেক স্বাগত। গুরুকুল অনুষ্ঠানে আপনাকে স্বাগত। তো প্রথমেই আসবো, আপনার বয়স তো প্রায় প্রচুর হয়ে গেছে। আপনি অনেক চড়াই উতরাই দেখেছেন, অনেক রাজনৈতিক পরিবর্তন দেখেছেন, অনেক সামাজিক পরিবর্তন দেখেছেন। আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই সমাজ আমরা কোথায় আছি? আপনি তো বাউল শিল্পী। আজকের দিনে ফকির লালন, যিনি সিদ্ধ মানবতার অবতার, তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। লালন ফকিরকে বিশ্ববন্দিত করেছেন তার জীবন দর্শনের কথার উপরে। আসলে কি ফকির লালন তার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছিল এটা আমাদের জানা নাই। আমরা কিছু কিছু তার জীবনী থেকে যা জানতে পাই তা হচ্ছে তিনি বলতেন কিছু লেখাপড়া অল্প শিক্ষিত শিষ্যরা সেগুলো লিখে রাখতেন। পরবর্তীকালে আমাদের কাছে গান আকারে এসছে, বহুজনের কাছে তা সংরক্ষিত হয়েছে। শোনা যায় ফকির লালনের কাছ থেকে 190টার মতো গান বিশ্ববন্দিত রবি ঠাকুরও নাকি সংগ্রহ করেছিলেন তিনি যখন সেলাইদাতে ছিলেন। পাবনার সেলাইদাতে তার জমিদারি সূত্রেই একতা ছিলেন। সে সময়ই বিশ্ববন্দিত ঠাকুর রবি ফকির লালনকে ভালোবেসে ফেলেন, লোকসঙ্গীতকে ভালোবাসতে থাকে। ব্যাপারটা খুব মজার ছিল না তখন? ভাবলে কতটা মজার মনে হয় না? হ্যাঁ, সত্যিই তাই। যে একজন বিশ্বকবি, তিনি একজনকে বরণ করছেন গুরু হিসেবে। হ্যাঁ, গুরু হিসেবে বরণ করছেন। আর আমরা গীতাঞ্জলির একটা গান দেখে, গীতাঞ্জলির প্রথম গানটা দেখে আমার তো মনে হয়েছে যে উনি হয়তো ওনারই প্রজা, দীন প্রজা, ফকির লালনকে হয়তো প্রজাগণ সম্মুখে প্রণাম করতে পারেননি, কিন্তু তার বজ্রায় এসে, নৌকায় এসে, পদ্মা নদীতে চড়ে তিনি সান্ধ্যকালীন বসে বসে যে গানটা লিখেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তোলা। একেবারে। আমার মনে হয়েছে এই লাইনটা দিয়ে বিশ্বকবি বন্দনা করেছেন রবিকে, আপনার লালন ফকিরকে। একদমই তাই। আর লালন ফকিরের এই গানটাও তো খুবই মর্মান্তিক। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালনের আসলে জীবন কথা নিয়ে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে দুটো ধারা ফল্গু ধারার মতো প্রবাহিত। কেন? পূর্ববঙ্গে অধ্যাপক রফিকুদ্দিন রংপুর থেকে বাংলার ভাবসঙ্গীত যে বইটা লিখেছিলেন, তার মধ্যে দেখছি দরিবুল্লার 3 ছেলে। সে হচ্ছে আলম, কলম, লালন। এ থেকে দরিবুল্লাহ নামটার থেকে মনে হয় যে তিনি মুসলমান। কিন্তু
দেশ হিতকরী পত্রিকা যেটা বেরোতো কুষ্টিয়া থেকে, ফকির লালন প্রয়াত হওয়ার পরে এই যে আমাদের হরিনাথ বাবু, হরিনাথ মজুমদার, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, কাঙাল হরিনাথ নামে যার পরিচয়, তা তিনি কিন্তু লালনের ওই জীবন কথাটা দেশ হিতকরী পত্রিকায় বের করেছিলেন লালন মারা যাওয়ার 15 দিন পরে। সেই বইটাতে আমরা আবার দেখতে পাচ্ছি ফকির লালনের বাবার নাম, সেটা কিন্তু মাধব কর, কর মানে কায়স্থ, আবার মায়ের নাম পদ্মাবতী। সেদিক থেকে লালনকে হিন্দু বলে মনে হয়। মানে কেমন যেন একটা ওনার জীবনেই মানে জাত পাত ভেদাভেদ সব ভুলে সব সব ভুলে মিশ্রিত। উনি যেন মানুষের পূজারী, মানুষ সত্য বিশ্বাস যার মনে, এই সব বাণীতে তিনি কোন জাতীয় কথাটাকে ভুলিয়ে দেওয়ারও আপ্রাণ চেষ্টা করেছেন। একটা এবং একটা ঘটনা ছোট্ট লাইন যদি ওনার যদি একটু গেয়ে শোনান, একটু ছোট্ট করে। ওনার এই গানটার থেকেই এক লাইন বলা যেতে পারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, ফকির লালন বলে জাত যে কি রূপ, ফকির লালন বলে জাতি কি রূপ, দেখিনি নজরে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, যদি শূন্যতে দিলে কেউ হয় মুসলমান, ও ভাই নারীদের দাও কি সব বিধান, যদি ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, মনরে আমরা বামন চিনি বইতে প্রমাণ, বামনি চিনি কমনে রে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, কূপে গেলে যদি কূপ জল হয়, ওই জল গঙ্গা এলে গঙ্গা জল কয়, আসলে জল ভিন্ন তো নয় মনরে, আসলে জল ভিন্ন তো নয়, ভিন্ন পাত্র অনুসারে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আরো দুটো কলি আছে সঞ্চারী, না এটুকুই রাখলাম। হ্যাঁ,
আপনি যে পরের কলিতে যেটা গাইলেন, জল কখনো কুয়োতে, কখনো সমুদ্রে বা কখনো নদীতে, সেই জলই কখনো গঙ্গা জল, আবার কখনো কুয়োর জল। নামকরণ এবং পাত্র ভিন্ন, নামকরণটা ভিন্ন। একেবারেই তাই। আজকে আমাদের অর্থাৎ সমাজে লালন জীবনের দর্শন একদম। কথা বলেছেন। একদম একদম একদমই তাই। তো যারা তরুণীবাবুকে চেনেন তারা তো জানেন, ওনার জীবন দর্শন জানেন, ওনার ব্যক্তিগত জীবন জানেন, ওনার লড়াই জানেন। কিন্তু যারা জানেন না, ওনাকে যারা চেনেন না, তাদের সঙ্গে বা তাদের বিষয়ে একটু ওনার দু এক কথা আমি যেটুকু জানি সেটুকু বলবো। ওনার গলায় কর্কট রোগ আক্রান্ত হয়েছিল, অর্থাৎ যাকে বলা হয় ক্যান্সার। ওনার গলায় ক্যান্সার হয়েছিল, কিন্তু দৈবক্রমে উনি সেই রোগের থেকে লড়াই করে আজকে আবারও গুণীজন শিল্পীজনের মধ্যে উনি আবারও প্রচারের আলোয় রয়েছেন। তিনি অনুষ্ঠান করছেন, রীতিমতো তত্ত্বকথা মানুষকে শোনাচ্ছেন। আপনার কাছে আসি, আপনার প্রসঙ্গে আসি। তরুণীবাবু, আপনি বাউল সম্রাট, তত্ত্ব বাউল সম্রাট, তরজা শিল্পী তরুণী, এই জার্নিটা তো একদিনে ছিল না। না, একটু যদি আমাদের বলেন দর্শকদের কিভাবে হলো। সে খুব চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে হয়েছে। আসলে আমার জন্মস্থানে, জন্মভূমি পূর্ববঙ্গের পাবনা জেলার চাটমোহর থানার তৎকালের অষ্টমনীষা গ্রামে। আমার পিতার নাম মাখন লাল হালদার। আমার বাবা ফিশারম্যান, কিন্তু মৎস্য ধরার কাজ বা মৎস্য ব্যবসায়ী হয়তো তিনি ছিলেন না, কিন্তু আমাদের পূর্বপুরুষ সে হচ্ছে মৎস্য চাষি, ফিশারম্যান। আমার বাবা খুব বাল্যকালে মারা গেছেন। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, সেই অষ্টমনীষা গ্রামে, পাবনার, তৎকালে থানা ছিল চাটমোহর, এখন কি হয়েছে ঠিক জানি না। আরও আশ্চর্যের, আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার মা মারা যায়। এই যে প্রাইমারি স্কুলেই মা বাবা দুইজন মারা গেল, জীবন হয়ে গেল আমার ছন্নছাড়া। তখন পড়াশোনাটা খুবই ভাটিতে পড়ে গেল। দুইজন আমার বড় বোন ছিল চিন্তামণি, দৈবকিনী, এদেরও বিয়ে দিয়েই মরে গেছে বাবা মা। তারপরে আমার এই একক জীবন, এটাকে টেনে নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাওয়া, রান্না করে খেতে পারি না। তখন ক্ষুধ পিপাসায়, মানে ক্ষুধার্ত হয়ে, ভুকা হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতে হয়। ইতিমধ্যে আমরা অষ্টমনীষা গ্রামে ভোলানাথ দাস বৈরাগ্য, তিনি আমার পিতৃবন্ধু। তা সে বলল, আমার দলে আয়, রামায়ণ, পদাবলী, নাম কীর্তন সব গান শিখতে পারবি। আর আমার তো প্রায় প্রতিদিন গান, আমি অতিশয় জনপ্রিয়। তো রাত্রিবেলায় খাওয়াটা ভালো হবে। এই পেটের তাগিদে গানের দলে ভর্তি হলাম, ভোলানাথ দাসের দলে। পড়াটা অনিয়মিত হতে থাকলো। টানতে টানতে হাই স্কুলের দিকেও গেলাম, কিন্তু তৎকালে গানটাই আবার একটা অন্তরায় হয়ে দাঁড়ালো। সেই বাল্যকালে নাকি ভালো গান গাই, এটা শ্রোতার, দর্শকের মনের ইচ্ছা বা ভাব প্রকাশ, গান দৈনিক হতে থাকলো। আমি রামায়ণ গান শিখে ফেললাম, নাম কীর্তন গানের দলে যাই, আর রাত্রিতে হরিলুটের দলে যাই। এইরকম করতে 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 পড়াশোনাটা একদমই নিঃশেষ হতে গেল। কিছুটা টেনে এগিয়েও গেলাম, হাই স্কুলে কিছুদিন পড়লাম। ইতিমধ্যে আমার মনে হলো যে যদি আমি শিল্পীই হই
তাহলে একটা মাত্র গান নিয়ে জীবন বাঁচানো বর্তমান কালেতে কঠিন। এটা কত সালে? এটা তো 70 সালের আগের ঘটনা। 70-এর আগে পরেই আমার শিল্পী জীবন। আসলে আমি 68-র শেষাংশে এই পূর্ব পাকিস্তানের গোলমালের আগেই আমি চলে আসি এখানে। আচ্ছা। এখানে আমার রায়গঞ্জে মাসি ছিল, সুভাষগঞ্জে, কুসুম কামিনী হালদার। তো এখানে চলে এসে গানটা শুরু করি। তারপরে যখন দেশটা স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, তখন একবার চলে গিয়ে পদাবলী বিশেষভাবে জানার জন্য আমার খুব উৎসাহ বেড়ে গেল। আমি তখন পাবনারই জামতলে তৎকালের প্রখ্যাত পদাবলী কীর্তনিয়া প্রয়াত শ্রী ধীরেন্দ্রনাথ সাহা, সেই ধীরেন্দ্রনাথ সাহার দলে ভর্তি হয়ে গেলাম। 2-3 বছর থেকে শিখলাম পদাবলী। তারপরে চলে আসলাম কবিগানের দলে, পাবনা উল্লাপাড়ার রমল্যচরণ শীলের দলে। সেখানে থাকলাম 1 বছর 1.5 বছরের মতো, শিখলাম কবিগান। চলে আসলাম আবার এখানে। 70-এর দশকে এখানে এসে বড় অসহায়। রায়গঞ্জে তখন আমি বহু খুঁজে শুধু রায়গঞ্জ বন্দরে গোপাল বান্ধব পাঠশালায় ওইখানেতে গোপালবাবুর ওইখানে, পণ্ডিতের ওইখানেই শুধু রামায়ণ চর্চাটা আছে। কিন্তু সেটা পূর্ববঙ্গের রামায়ণ গান বা রামমঙ্গল গানের সঙ্গে ভাবটা আলাদা। একেবারে রাম রসায়ন নামে কিন্তু পণ্ডিতের এখানে চলতে থাকলো। খুবই তাদের নাম যে জায়গায় আমার জায়গা পাওয়া খুব মুশকিল। এই করতে করতে 70-এর দশক চলে গেল। বিগত শতাব্দীর 80-র দশকে এসে তখন আমরা 8-10 জন উদ্ভ্রান্ত কিছু গুণী মানুষের সন্ধান পেলাম। তার মধ্যে প্রথমেই পেলাম আমার পরম শ্রদ্ধেয় দাদা বলতাম উৎপল কুমার ঘোষ, রতনদা বলতাম। মানে আমার বাবা? হ্যাঁ, তোমার বাবা। আচ্ছা। তিনি তখন রায়গঞ্জ স্টেশনে রায়গঞ্জ প্রিন্টিং প্রেসে ওই অক্ষর সেটআপের কাজটা করতেন। আর আমরা রায়গঞ্জে বেড়াতে এসে, রায়গঞ্জে রেল লাইন দিয়ে সুভাষগঞ্জ থেকে ঘুরে এসে, তখন ওই এসে বাইরে একটা ব্রেঞ্চ পাতা থাকতো, অতিথি অভ্যাগতর জন্য ওই জানলা দিয়ে কথা বলতো। ঘন ঘন খুব বিড়ি খেতাম, আর রতনদাও খেত, মানে উৎপল বাবু ওই জানলা দিয়ে দিত, আর এই নিয়ে খেতাম থাকতাম। বলে, ভাই তরুণী একটা দল করো। এইভাবে যাযাবর জীবন না পালন করে কি করে কবিতান্ত, এসব গল্প আগেই হয়েছে। তা আমি বললাম, হ্যাঁ দল করা যায়। তখন ছত্রপুরের তরুণী বিশ্বাসকে নিলাম। তখন মারাইকুড়াতে ছিল নিত্যানন্দ দাস বাউল, উনি তপন থেকে এসে আশ্রম করেছিলেন। সেই সময় একজন বাউল এসেছিলেন নদিয়া রানাঘাট থেকে, অমরদাস বাউল। সে এসে কাঞ্চনপল্লী নদীর পরে রেল লাইনের ধারে ছিল। এইভাবে আমরা একের পর এক 10-12 জন কিন্তু জোগাড় হলাম, হয়ে রায়গঞ্জ বাউল সম্প্রদায়। সেটা রায়গঞ্জ প্রিন্টিং পেশে তোমার বাবার এখানেতেই আমরা কিছু হ্যান্ডবিল করলাম, কিছু পোস্টার করলাম, কাপড়ে লেখা ফেস্টুন করে একদম প্রচার করতে 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 উত্তর পূর্ব ভারত দখলের চেষ্টায় তখন আমরা এইসব নিয়ে হ্যান্ডবিল করে সোনরে বাপু গান। মানে এখন যেমন রাজনৈতিক দলের নেতারা একদম দখলের চেষ্টা করে, আপনারা একদম, সঙ্গীত আমরা শিল্পীরা সেটাই দখলের করলাম। চেষ্টা করেছিলেন। ঠিক ঠিক, আত্মপরিচিতির জন্য একদম একদম। করতে করতে মেঘালয় পর্যন্ত চলে যাই। শিলিগুড়িতে একটু গানের কদরটা বাড়লো ঠিকই, কিন্তু পয়সা পেতে থাকলাম না। পয়সা পেতে থাকলাম 90-এর দশকে এসে। বেশ। তখন আমরা নাম দিলাম রায়গঞ্জ বাউল সম্প্রদায়। তার আগে আমার নিজস্ব রামমঙ্গলের দল ছিল, আমার গুরুদেব শ্রীচরণ সম্প্রদায়। মাঝখানেতে আমার গুরুদেব শ্রীচরণ দাস মহন্ত
যিনি বর্ধমান বুদবুদে ছিলেন, তিনি বললেন আমার কাছে শিক্ষা মন্ত্রণে। নেওয়ার পরে উনি বর্ধমান বুদবুদে গুরু আশ্রমে থাকলাম 2 বৎসর থেকে উনি তরণী সেন হালদারকে তরণী সেন মহান্ত করে দিলেন। আচ্ছা, এই যে নাম পরিবর্তনটা, এটা কিভাবে সম্ভব? নাম পরিবর্তনটা করতে হয়, মানে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিলে আচ্ছা, বা বৈষ্ণব ধর্মে শিক্ষা নিলে নাম চেঞ্জ হয়। শুধু নামই পরিবর্তন নয়, পদবীও পরিবর্তন হয়। কিন্তু আমার ঘোর আপত্তি যে তরণী নামটা রাখেন প্রভু। আচ্ছা, আপনার টাইটেলটা যদি আপনি দেন তা আমি নিতে পারি, তখন আমি তরণী সেন মহান্ত নামে পরিচয় হতে থাকলো। কিন্তু আমার তখনই মনে হয়েছিল আমার এই পিতৃকুলের নামটা যাতে করে টাইটেলটাও না হারায়, অতএব পিতা মাখনলাল হালদার আমার সমস্ত সরকারি কাগজগুলোতে রেশন কার্ড, ভোটার লিস্ট থেকে শুরু করে যা কিছু তরণী সেন হালদার ব্র্যাকেটে মহান্তটা লিখতে থাকলাম, গুরুর দেওয়া নামটা লিখতে থাকলাম। কিন্তু সেই সময় থেকে বর্তমানকাল পর্যন্ত, তখন আমি যে হালদার, আমি যে জেলে, আমি যে ফিশারম্যান, এইটাই হারিয়ে গেছে সমাজের পরিচিতি তরণী সেন মহান্ত। কেউ কেউ আবার ভুলবশত সেনটা আলাদা করে লিখে আমাকে কায়স্থ বানিয়ে দিয়েছে, বুঝেছ? এ একটা বিড়ম্বনা বটে। আবার এই যে মহান্ত, আমার যে নামটা হয় কারদন্তের নয় তো, এ মহান্ত মানে কৃষ্ণ ভক্ত। তিনি গৃহী, স্ত্রীপুত্র পরিজনের পাশে থাকবে, কিন্তু বৈষ্ণব ধর্ম পালন করবে, মহান্ত। এই জীবন। সে অনেক কথা, আরও 2-1টা কথা বলে জীবন কথার 2 লাইন শেষ করি। অনেকবার রেডিওতে পরীক্ষা দিলাম, আকাশবাণী শিলিগুড়ি, লোকসঙ্গীত 4-5 বার পরীক্ষা দিয়ে ফেল করলাম। একবার পদাবলী কীর্তনের পরীক্ষা দিলাম শিলিগুড়িতে, তাতে ফেল করলাম। তারপরে গুরুদেব বললেন, তরণী তুই তো আমার এখানে ছিলি এবং আছিসই, আমার এই বুদবুদ বর্ধমানের অ্যাড্রেস দিয়ে কলকাতা রেডিও স্টেশনে অ্যাপ্লাই কর অডিশন দেওয়ার জন্য। একবার বাউলে ফেল করলাম, বাউলে ফেল করে বাইরে আসছি, এসে দেখি পূর্ণদাস বাউল। আচ্ছা, আরে তরণী তুই? আমি বললাম, বাবা আমি তো পরীক্ষা দিতে আসছিলাম, তুই তো ফেল করলি রে আমার হাতে, কী গানটা গেয়েছিলি? অমুক গান। তুই পরীক্ষা দিতে আসছিস, আমি তো জানি না। সেখানেও ফেল, পদাবলী কীর্তনে ফেল। পরে আমি থিসিস পরীক্ষা দিয়ে অল ইন্ডিয়া রেডিও নিউ দিল্লি ডিরেক্টর জেনারেল বরাবর সেখান থেকে পাশ করে 2000 সালে আকাশবাণী শিলিগুড়ির লোকসঙ্গীতের বিচারক মণ্ডলীর সদস্য নিয়োগ হই। মানে এতবার ফেল করার পর একদম সেখানে বিচারক? হ্যাঁ, এটা একটা ব্যাপার। এটা আমি সত্যিকারেরই DD উল্লেখযোগ্য বাংলাতেও বিষয়। বিচারক কিছুকাল ছিলাম। তারপরে আমার আরও টিভিতে প্রোগ্রাম হয়েছে। আমি 1390 সালে বিশ্ববিখ্যাত জয়দেব মেলা, যেটা বীরভূম, জয়দেব মেলাতে, ওই গুরুচাঁদ হরিচাঁদের মেলাতে আমি কম্পিটিশন করে ফার্স্ট হয়েছি। এই সব মানে আমরা এবারে একটা প্রসঙ্গে চাই, আপনার জীবন কাহিনী, আপনার জীবনের লড়াই, এটা তো বলে শেষ করা যাবে না। এখানে আর একটা লাইন না বললেই না। হ্যাঁ, এই দেশে এসে, মানে ওই যে বাচ্চা থাকা অবস্থায় তো তখন ওদের মধ্যে ছিল না, তখন একজন বিখ্যাত বাউলে, পূর্ববঙ্গের কুষ্টিয়ার ঘরানা আর পশ্চিমবঙ্গের বীরভূমের ঘরানা, গানের ঘরানাটা একটু আলাদা হয়ে গেল। বালুরঘাটে পূর্ণদাস বাবু এসেছিলেন, বাউল সম্রাট, তার সঙ্গে দেখা করলাম। তিনি আমাকে ছাত্র বলে স্বীকার করলেন। তাকে আমি পরবর্তীকালে বাউল গুরু করলাম। আর কবি গানের আবার গুরু করলাম আরেকজন, তিনি হচ্ছেন অমূল্য রতন সরকার, বিথুয়া ডহরি, নদিয়া। কারণ তার কাছ থেকে আমি অবশেষ অপরিণত ছিলাম, কিছুটা পরিণত হওয়ার জন্য তার কাছে কবি গানও শিখলাম। এবার বলুন, এটা হচ্ছে আমার মোটামুটি একটা জায়গা। মানে কবি গানের প্রসঙ্গ তুললেন, অসীমবাবুর সঙ্গেও আপনার খুব ভালো হ্যাঁ, সম্পর্ক। অসম্ভবের সঙ্গে সম্পর্ক, এবং আমার একপালা গানও হয়েছে। অবশ্যই কোনো রাজনৈতিক সম্পর্ক নয়, না, না, বন্ধুত্বের সম্পর্ক, সেটা আমি জানি।
এবার কবি গানের প্রসঙ্গ যখন করলেন, অসীমবাবুর গান আমরা শুনেছি, আপনার মুখ থেকে একটু যদি আমাদের শোনান, যে কোনো প্রসঙ্গ নিয়ে। হ্যাঁ, মানে কি, কবি গানটা হচ্ছে তাৎক্ষণিক, হ্যাঁ, ছন্দে আসর বন্দনা, গল্প করা, ইত্যাদি বিষয়টা আত্মপরিচিতি দেওয়া কিংবা প্রশ্নের উত্তরটা দেওয়া। যেমন মনে করুন আমাদের এই অনুষ্ঠানটার নাম আচ্ছা হচ্ছে ধরুন, গুরুকুল। আমি এখানে মনে করুন আমি এখন মঞ্চে উঠে গেছি, হ্যাঁ, মঞ্চে উঠে গিয়ে ধরুন আমি আসর বন্দনা করছি, ছন্দে গল্পটা শোনাবো অল্প কয়েক লাইন। মানে এটা কেন আপনার কাছে আবদার করলাম, আমাদের অনুষ্ঠানটার নাম যেহেতু গুরুকুল, হ্যাঁ, অনেকেই আছেন যারা কবিগান এই প্রজন্মের অনেকেই হয়তো জানে না। একটা সময় কবিগানের যথেষ্ট কদর ছিল, আমরা ছোটবেলাতেও শুনেছি, যেহেতু পরিবার গান বাজনা সেই সূত্রে অনেকটা জানা, সে কারণে কবিগানের প্রতি ভালোবাসা। তবে যাই হোক, তো এই কবিগান কিভাবে গাইতে হয়, কিভাবে করতে হয় গুরুকুলের অনুষ্ঠানে, যদি আমাদের কোনো দর্শকের যদি কাজে লাগে। তাৎক্ষণিক ছন্দে হ্যাঁ, গোটা গল্পটা করতে হয়, আলোচনাটা করতে হয়, প্রশ্নের উত্তরটা দিতে হয় এবং প্রেক্ষাপটে দাঁড়িয়ে গান দিতে হয়। প্রশ্ন থাকলে প্রশ্নের মতো গান, উত্তর থাকলে উত্তরের মতো গান। এটা কিভাবে করতে এখানে হয়? ধরুন আমি আসরে দাঁড়িয়ে গেছি, বেশ, এখন আসরে উঠে আমি আসর বন্দনাটা এইভাবে করছি। আমার মাতৃভূমি করিণতি, বন্দিদেব গণপতি, বিঘ্ন নাশে শিবের নন্দন। দ্বিতীয়ত বন্দি রবি, জবা পুষ্প যিনি ছবি, যার এক চাকার রথে আরোহণ। তৃতীয়ত বন্দিনু ভর, যিনি ভর্ষি অঙ্গ কলে বর, তার বলে ইন্দ্র শিরে সুরেশ্বরী। চতুর্থে পুঁজি মাতা প্রণময়ী শৈলাসতা, মহামায়া মহেশের নারী। কলিতে কলসি ভাঙ্গা, নিত্যানন্দের মাথায়, কলিতে কলসি ভাঙ্গা বন্দি ভাগীরথী গঙ্গা, এলো লীলাচ্ছলে তীর্থ বারাণসী। যতক দেবতার বৃন্দ বন্দি পদার অরবিন্দ, আনন্দে গোবিন্দ লীলায় ভাসি। তরুণী সেন মহন্ত আমার নাম, রায়গঞ্জের সুভাষগঞ্জে ধাম, সেই নাম বাদ দিলাম এবার সভ্য সবার ঠাই। আমি মনের আনন্দের সুর ছন্দে আজকের কবিগানের প্রবন্ধে গুরুদেবের পরিচয়টা একটু জানাতে চাই। আমার কবিগুরু হয় অমূল্য, গুণী নাই তাহার তুল্য। নদিয়ায় বেথুয়া ডহরিতে তাহার বাস, আর তার চরণে দিয়ে দেহ করেছি কবিগানের মোহ। এবার তার পদপাশে সতত বাস। পরম গুরু পাগলা ভবা, আজ তুমি আমার সাথী হবা, আমার মুখে পরম গুরু তুমি কবা। শুনবেন ভক্তগণ, এ প্রসঙ্গ রেখে ভক্তবৃন্দের চরণ লক্ষ্য করে বিশেষ করে দেখে প্রশ্নগুলো সম্মুখে এনে করি উত্তর দান। ধরুন প্রথমে একটা গান করতে হয়, এক লাইন গান শোনাচ্ছি। আমার গুরুদেবের লেখা এক পোয়ের গান শোনাচ্ছি। আমার এক তারাটা ভালো ছিল, গাইতে তোমার গান। আমার এক তারাটা ভালো ছিল, গাইতে তোমার গান। এখন শরদে সুর বানতে গিয়ে, বেলা যে প্রায় অবসান। এক তারাটা ভালো ছিল, গাইতে তোমার গান। একটার কষি আর একটার হয় ঢিল, আমার হলো কি মুশকিল। গানে কি আনন্দ আসে, সুর না হলে মিল। যদি সুরযন্ত্র না হয় নাবিল, যদি সুরযন্ত্র না হয় নাবিল, সেই গানে কি ফোটে জ্ঞান। এক তারাটা ভালো ছিল,
গাইতে তোমার গান। আশা ছিল গানে আর টানে যাব দয়াল তোমার সন্ধানে। কথার বিথিমালা গাথি গীতির বিতানে, কবি অমূল্য গয় আরে জীবনে, কবি অমূল্য গয় এ জীবনে, আর তা হলো না ভগবান। একতারাটাই ভালো ছিল গাইতে তোমার গান। শেষে যাচ্ছি, ওই পয়ের পাঁচালি দুটো কথা বলতে হয়। যাহা যাহা প্রশ্ন ছিল করলাম সমাধান, আশা করি শুনলেন বসে পুরুষ নারী যত মহিয়ান। আজকের পালায় আমি এখন হলাম মুকুন্দ দাস, শ্রী গুরুর চরণের পাশে আমার মনের আস। গুরু তুমি চরণ পাশে আমায় রেখো অনুক্ষণ, জীবনে মরণে গুরু করি গো শরণ। যেমন আশার অধিক দেয় যদি কেউ তাকে বলিদান, পণ্ডিত যদি মান্য করে তাকে বলিমান। ঋণ শূন্য রোগ বর্জিত তারে বলি সুখী, দিন ভিক্ষে প্রাণ রক্ষে তারে বলি দুঃখী। দরিদ্রে দুর্বলে দয়া তাকে বলি পুণ্য, নিজে নামে বিক্রি হলে সেই তো ভবে ধন্য। পরকাল ভেবে কর্ম করে তাহাই হলো বিধি, ভোজনে অমৃত গুণ অমৃত ঔষধি। যেটা দশের কাছে দুষ্য নয় সেটাই হলো ভাষা, অন্তরে বাসিলে ভালো সেটাই ভালোবাসা। পয়ের পাঁচালিতে শেষ করি আমরা এটা দিয়ে, এই পর্যন্ত করলাম ক্ষান্ত ভক্তের পদপান্ত সরি। ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। এই বলে আমরা শেষ করি। আমরা ব্রেকে যাব, তার আগে একটা বিষয় এই প্রসঙ্গেই ছোট্ট করে একটু জেনে রাখি। সেটা হচ্ছে যেমন আমরা স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভুক বিভিন্ন গানের যেমন রয়েছে, তো এই কবি গানের ক্ষেত্রেও কি সেরকম কিছু রয়েছে? সব রয়েছে। এগুলোকে টেকনিক্যালি কি বলা হয়? হ্যাঁ, টেকনিক্যালি বলা হয় 8-10টা পর্যায়ে কবি গানটা হয়। আচ্ছা প্রথমে ধরুন গিয়ে আপনার ডাক করা হয়, মানে ডাকা হয়, আচ্ছা মানে ডাক অর্থাৎ বন্দনা আহ্বান করা। আচ্ছা আচ্ছা কবি গানের ভাষায় বলা হয় ডাক। তারপরে মালসি করা হয়। আচ্ছা, কথা বুঝলেন? মালসি বলতে? মালসি মানে হচ্ছে কোনো একটা কাহিনী জনপ্রিয়তার প্রেক্ষাপটে সেই গান। তারপরে ডাক মালসির পরে টপ্পা দিয়ে প্রশ্ন করে যায়, খুবই অল্প পর, 2 পয়ের 3 পয়ের মানে সঞ্চারী দিয়ে, সেটা আবার ওই পেছন থেকে কবিয়ালরা বলে দেয় এবং সম্মুখে যারা আছে সহকারী শিল্পী তারা বলে টপ্পা। এইসব করার পরে শেষ করে ঢোল বাজিয়ে যখন বসে যায় দোহারিগণ, তারপরে তখন কবিয়াল আসেন। এখানে তো হার জিতেরও ব্যাপার থাকে। হার জিতের ব্যাপার থাকেই, কিন্তু পালা অনুসারে একটা জায়গায় গিয়ে বাধ্যতামূলক হারা, বাধ্যতামূলক জিতা আছে, সেটা পালার উপরে। তরুণী চৈতন্য চৈতামৃতের আমি 2 লাইন বললাম মাত্র, মুকুন্দ দাস এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তা মুকুন্দ দাস শিষ্য, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন মহাপ্রভু সম্বন্ধে। তাহলে যিনি প্রশ্ন করলেন তাকে কিন্তু একটা জায়গায় গিয়ে সমাধানের জন্য গুরুর কাছে একটু মাথা নত করতে হবে। গুরুর চেয়ে বেশি বুঝি, গুরু যা উত্তর দিল সেটা হলো না,
সারা আসরে হয়তো সেটা প্রশ্নকে প্রশ্ন করলাম, কাউন্টার কোশ্চেন করলাম, কিন্তু একটা জায়গায় গিয়ে এটা মিলনের একটা জায়গা আছে, সেই জায়গাটাতেই শেষ করতে হবে। তার মানে এটা ধরে নিতে পারি যে এই কবিগানের ক্ষেত্রে গুরু শিষ্যের লড়াইটাই হয়। হ্যাঁ, শিষ্য প্রশ্ন করছে আর গুরু তার উত্তর হ্যাঁ, দিচ্ছে। মানে একজন প্রশ্নকারী, একজন জবাবকারী। ধরুন রামায়ণ নিয়ে গান হচ্ছে, তখন হনুমান প্রশ্ন করছেন, রামচন্দ্র উত্তর দিচ্ছেন, এরকম হচ্ছে। তাহলে রামচন্দ্রের কাছে প্রশ্ন হনুমান করতে পারে, কিন্তু রামচন্দ্র প্রশ্ন হনুমানের কাছে করলে এটা না করলেও চলে। আমরা কবিগান থেকে রামায়ণ গানে যাব, আরও অনেক লোকগান ওনার কাছ থেকে জানবো। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। ফিরে এলাম বিরতির পর। যাই হোক, যে বিষয়ে আলোচনা হচ্ছিল তরুণীয় বুঝে কবিগান, তার পরবর্তীতে রাম মঙ্গল। তো যাই হোক, আমাদের আরও অনেক কিছু জানার আছে, জানার আগ্রহ প্রচুর রয়েছে, সময় তো আমাদের সংক্ষিপ্ত, এর মধ্যেই যাবতীয় কিছু সারতে হবে। একটা প্রশ্ন মনে ঘুরছিল, আপনি বাউল শিল্পী, হ্যাঁ,
রাজ্যে বাউল বা লোক সংস্কৃতি নিয়ে যথেষ্ট চর্চা রয়েছে আমাদের রাজ্যে, বিশেষ করে উত্তরবঙ্গে ভাওয়াইয়া যেমন, দক্ষিণবঙ্গে ছৌ নাচ, সমস্তটাই। কিন্তু কোথাও যেন সেই শান্তিনিকেতনে গেলে বাউল শিল্পীদের দেখা যায় কিছু আখড়া, এবং তার পাশাপাশি তাদের একটা অন্যরকম অদ্ভুতভাবে তাদের থাকতে দেখা যায়। নতুন প্রজন্ম কি কোনোভাবে বাউল গানে আসছে না, বা বাউল গানটা কি কোনোভাবে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে? এটা খুব মর্মান্তিক প্রশ্ন। আসলে এর সঠিক উত্তরটা বেশ কষ্টকর, কিন্তু তথাপিও সত্য উদ্ঘাটনে বলতেই হয়, বাউলের সাধক শ্রেণী আর শিল্পী শ্রেণী দুটোতে বিন্যাস না করলে বর্তমান এবং অতীতের বাউলের সঙ্গে বোঝানো খুব মুশকিল। অতীতের বাউলগুলো কিন্তু গুরুকুলের পরম্পরায় এসেছিল। যেমন ধরুন, আমার বাউলের প্রথম গুরু নিত্যানন্দ দাস, তারপরে সেখান থেকে আমি পূর্ণচন্দ্র দাসের কাছে শিখি। তাহলে একটা পরম্পরা ছিল। পরম্পরা মানেই হচ্ছে সেই মহাজনের বাণীগুলো নিয়ে এসে মহাজনের অতীতের গতায়ু মহাজনের পদগুলো নিয়ে আমরা লড়াই করতাম, প্রশ্ন উত্তর করতাম, বিচার গান হতো, সারা রাত্রে গান হতো, আসরে সাধুরা বসে থাকতো, তাদের মনের কিছু জিজ্ঞাসা জাগলেও তারা বলতেন। বা এমনও ছিল, ঠিক করে দেওয়া হতো, বাউলের 4টি পর্ব আছে তত্ত্বের, স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধি। আজকে সিদ্ধির দেশের গান আমরা শুনব। তখন গুরু শিষ্য ভাগ হয়ে বেশি জানা মানুষটা গুরু পর্যায়ে উত্তর দেবেন, তদাপেক্ষা একটু অল্প জানা সে প্রশ্ন করবেন, গুরু শিষ্যের পরম্পরা। কিন্তু আজকের দিনটাতে কি হচ্ছে, সেই পরম্পরা, সাধক বাউলদের বাণী এবং গান, এগুলো খুব হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। মানে ছেলেমেয়েরা শিখতেও চাইছে না, সেগুলো দখল করাও সেটা গুরুর কাছে না এলে হবে না। যে জন্য গুরুকুল আজকে খুব মানে একটা আজকের গুরুকুল অনুষ্ঠানে এসে আমার মনে পড়ছে যে মনে হয় আমরা যে গুরুর বাড়ি থেকে, গুরুর আশ্রমে থেকে, গুরুর সাথে থেকে, গুরুদের সেবা করে, কি শিক্ষা দীক্ষার গুরু, কি গানের গুরু, তাদের কাছে পরম্পরায় যেটা শিখেছি গুরুকুল, আজকের সেটা হচ্ছে না। বৈদ্যুতিন যুগে টিভিতে দেখছে, কেউ মোবাইলে শিখছে, গ্যাসের থেকে নিচ্ছে, তার বিনিময়ে কি হচ্ছে, ভারী ভারী কথার দেহতত্ত্বের গানগুলো হারিয়ে যাচ্ছে। সেই সময় যারা গানগুলো গাইতো, এখন মালা, তিলক এবং হলুদ জামা কাপড় একটা পোশাক হয়ে দাঁড়িয়েছে। এটা যে আচরণের একটা বিষয়, নিরামিষ খাওয়া, ব্রহ্মচর্য রক্ষা করা, বিন্দু রক্ষা না করলে সাধুই হবে না, এই জিনিসগুলো এখন ধীরে ধীরে ম্লান হতে চলছে। মানে আপনি বলতে চাইছেন সাধনা নয়, সাধনা যারা করতো তারা সাধক বাউল, সাধ্যি বাউল। কিন্তু এখন শিল্পী কমার্শিয়াল হয়ে যাচ্ছে ব্যাপারটা, খুবই কমার্শিয়াল। একেবারে 16 থেকে 26-এর মধ্যে ছেলে মেয়েরা ঝাঁপিয়ে পড়েছে। মানে বাউল গান মানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে রাখছে, বিভিন্ন ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টে গান হচ্ছে, চটুল বাণী, চটুল কথা, একটু নাচ, একদমই একদম। আর শ্রোতারও মানটা একটু কমে গেছে। যেন ইয়াং ছেলেদের ভিড়টা বাউল গান একটু বেশি হচ্ছে, কাজেই তাদের মনের মাধুরীমা মিশিয়ে গানটা শোনার ইচ্ছা, গাওয়ার ইচ্ছা। না, আপনি একটু আগে এই ব্রেকের টাইমে বলছিলেন যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি গানটা, এই গানটার সঙ্গে খালি গলায় গাইলে সেখানে হয়তো দর্শক নাও নিতে পারে, না নেবেই না, বা তবলা হারমোনিয়ামে গাইলে হয়তো নাও নিতে পারে, তার সঙ্গে সেই বিদেশি ইনস্ট্রুমেন্ট কিন্তু লাগবে। একদম 10-12টা যন্ত্র নিয়ে এখন ওই তো অর্কেস্ট্রার মতো। তাহলে কি সমাজের পরিবর্তন ঘটেছে, না মানুষের শ্রোতাদের কানের পরিবর্তন ঘটেছে? তাদের কানের পরিবর্তন মানে ভাবের বিপর্যয় ঘটেছে, রুচির পরিবর্তন ঘটেছে। সাথে শিল্পীরা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি,
ব্রহ্মকার আনন্দ ধারা সহস্রারে দীপ্তাকার, চলভ্রমণ বৃন্দাবনে, মন চল যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। এসব পদগুলো সব বলতে আরম্ভ করেছে। সিন্ধু পার সে বিন্দুধার, সাধ্যকার যেতে পারে। প্রণম বিন্দু করুণা সিন্ধু, সেই তো পতিত পাবন। যে বিন্দু ধারণে জীবন, যা পতনেই মরণ, আগে দেহে তারে করে মন যত্ন। এগুলো হারিয়ে দিয়ে এখন বলতেও কষ্ট হয় ওই ছালেকা মালেকা, চাষা মামা, ধামা কাঠা, এইসব দিয়ে যত রকমের হালকা মডেলের শব্দের গানগুলো গাওয়া যায়। এখন এটাকে বাধা দিয়ে ঠেকানোর মতো কোনো জায়গা নাই। না, মনে করুন একটা প্রশ্ন আবার, মানে প্রায় শেষের দিকে আমরা, মানে এই যে একটা সমাজের পরিবর্তন, সব কিছুরই পরিবর্তন স্বাভাবিক, আমাদের পৃথিবীতে সব কিছুই পরিবর্তন হয়, তো এটা মনে হয় পরিবর্তন হয়েছে, আমাদেরকে তো মেনে নিতেই হবে, প্রত্যেককে মেনে নিতেই হবে। মেনে নিতে হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু কোনো গবেষণার প্রতিপাদ্য হয়ে দাঁড়ালেই তখন পুরনো মহাজনের বাণীগুলো নিশ্চিতভাবে কিন্তু তখন লাগবে। আচ্ছা, তখন কিন্তু আলাদা আলাদা ভাগে ভাগে বাউল গান হবে। সেটা তো শুধু বইতেই, নদী তত্ত্ব বইতেই একদম চাপা ঢাকা পড়ে রয়েছে। বইতেই চাপা থাকা অবস্থায় নীরব বাণী কাঁদছে, সাধকের কাছে রয়ে গেছে। এই যে বর্তমান পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 10-12 জনের বেশি সাধক বাউল নারী পুরুষ মিলে পাওয়া মুশকিল। সমাজে কি প্রভাব পড়ছে তাতে? প্রভাব খুবই পড়ছে। সেই কারণের জন্যই উঠে এসেছে নতুন এক ঝাঁক ছেলেমেয়েরা। তারা খুব হালকা রসের গান গাইছে। দরজা খইলা দেখুন যারে করুন তারে বিয়া। না, মানুষ যখন চাইবে তখন তো শিল্পীদেরও পরিবর্তন না না, করতেই হবে। শিল্পীদের গাইতে বাধ্য হচ্ছে। তখন আমরা যারা অতীতে পরিচালক মণ্ডলী ছিলাম, তারা দেখে নিচ্ছে দুটো শ্রেণী। সাধক শ্রেণীর শিল্পী যারা তত্ত্বগান করে, হালকা শিল্পী গান করে যারা হালকা কথায় নাচে, তাদের কিছু নিচ্ছি। দুই টাইমে ভাগ করে নিচ্ছি। না, আমি জিজ্ঞেস করছি যে তাতে এটা যদি হয় যে না চটুল গান বা কিছু যাই হোক, তো তাতে আমাদের সমাজে কি পরিবর্তন হবে, বা সমাজে কি প্রভাব পড়বে? সমাজের এবং আত্মিক উন্নয়নটা এটা একটা মোটের উপর বিপর্যয় হচ্ছে। না, আগামী ভবিষ্যৎ কি হতে পারে? ভবিষ্যতেও এটা একটা বাউল গানের বাউলের পদ, বাউলের ধারা, বাউলের সাধন, যাজন, ইষ্টভৃতি যোজন, এগুলো যেন ক্ষীণ হচ্ছে। উঠে আসছে সবই হালকা রসের গানগুলো। মাগো মা, বউকে আমার মন্দ বলো না, বউ আমার খাবে দাবে ঘুরে বেড়াবে, তোমার বাসন মাজবে না। কিন্তু অন্যদিকে যদি দেখা যায় আরেকটা লোকসংস্কৃতি, সেই যাত্রার কথা যদি আসে, মানুষ কিন্তু সেই সামাজিক যাত্রাগুলো যা দেখতে পাচ্ছি বা যাত্রা শিল্পীদের সঙ্গে যা কথা হচ্ছে, মানুষ কিন্তু আবার পৌরাণিক যাত্রা চাইছে। মানুষ আবার ফিরতে শুরু করেছে। তো বাউল গানের ক্ষেত্রে কেন সেটা বাউল হচ্ছে না? গানের দিকে সেটা চাইছে, কিন্তু পাচ্ছে কম, পাচ্ছে কম। তা আপনি তো বাউল গবেষক, গবেষকও বটে। যেটা সেই বলি, জায়গাটা পরিবর্তন আপনাদের কি করণীয়? পরিবর্তন আমরা নিয়ে আসছি, শুরু করছি। আমরা আমাদের শিষ্য সেবক ছাত্রপাত্র এবং আমরা যে আসরে যাচ্ছি, আগেই তো বলে দিচ্ছি কমিটিকে যে আমরা তত্ত্বগান ছাড়া কিন্তু জানি না বলে ওই চ্যাপ্টারটা অফ করে দিলাম। তত্ত্বগানই আমাদের হচ্ছে। আবার আমাদের সঙ্গে যারা চালিয়ে যেতে পারে ওই রকম তাত্ত্বিক শিল্পীই নিচ্ছি, নিয়ে তত্ত্বগানে আমরা সংলাপ করছি। সাথে সাথে আমরা যারা গান লিখি, যেমন আমার 2000-এর উপরে বাউল তত্ত্ব গান আছে। তার মধ্যে 400 গান প্রশ্নোত্তরে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার 2014-তে একবার বই ছাপিয়েছেন, প্রশ্নোত্তরে বাউল গান 400 আমার। আবার ওইটা রিপ্রিন্ট হয়েছে, সে হচ্ছে 23 সালে। তাহলে একটা চাহিদা হচ্ছে। কিন্তু 2 হচ্ছে, আবার আমার কাছে 100 গান নিয়েছেন তথ্য অফিস, লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। এর মধ্যে আমরা একটা বই বের করলাম, লোকদর্পণে উত্তর দিনাজপুর। এই লোকদর্পণে উত্তর দিনাজপুর বইটা খুব কিছুদিন আগে বের করে
আমার সঙ্গে আরেকজন সম্পাদক সোমনাথ ছিল, বাবু ছিলেন। সোমনাথ সিংহ মহোদয়, তার সঙ্গে আমরা যৌথ এটাকে প্রকাশ করেছি। এবং এর মধ্যে বাউল উঠে আসার কথা, আবার গতায়ু বাউলদের একটা তালিকা আমরা দিয়েছি। আবার কিন্তু এই মুহূর্তের জন্য আমরা যেটা করেছি, বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘ এই নামে আমরা একটা রেজিস্ট্রেশন বের করে রাজ্যব্যাপী আমরা কিন্তু বাউল গানের কৃষ্টি সৃষ্টি, তার যে মর্যাদা, হিতগৌরব ফিরিয়ে আনার সংগঠনের পক্ষে আপ্রাণ চেষ্টা করছি। না, অবশ্যই সরকারিভাবে অনেক প্রয়াস চলছে, সরকারিভাবে প্রয়াসও চলছে, মানে লোকশিল্পীদেরও ভাতার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে। এবং অনেক আপনাদের মতো গুণীজনদের দিয়ে বই লেখানো হচ্ছে, এগুলো হচ্ছে, কিন্তু তারপরেও কোথাও যেন একটা আপনাদেরই মধ্য থেকে উঠে আসছে। আমাদের উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, এই তো আমাদের এই বঙ্গীয় বাউল সমিতি রাজ্য সমিতির রাজ্য সম্পাদক শ্যামসুন্দর পাল সুভাষগঞ্জ আমাকে করেছে সভাপতি, রাজ্য সভাপতি। আমরা এখন চেষ্টাই করছি, তুমি গাও হালকা গান, তুমি গাও আধুনিক গান, তুমি গাও ফোক গান, কিন্তু আসলে বাউলের তত্ত্বগান গাইতেই হবে। লালন, পাঞ্জু, শরৎ, দুগ্ধু, শ্রীরূপ খাপা, রাধাবল্লভ সরকার, অমূল্য সরকার, ভবা পাগলার গান, কথাটা হচ্ছে গিয়ে ওই হাসন রাজার গান, এগুলোকে বাধ্যতামূলক দুটো একটা পাঁচটা গাও। আমরা সমিতির মাধ্যমে এটা চেষ্টা করছি। আবার আমরা চরিত্র গঠনের জন্য অনুশাসনের ব্যবস্থা রেখেছি শিল্পীদের এই সমিতিতে। আমরা এই সমিতির দ্বারা অনুষ্ঠানগুলো কমিটিকে বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে, এগুলো আহ্বান জানানো হচ্ছে যাতে এগুলো বাঁচানো যায়। সেই তো যাই হোক, প্রায় আমরা শেষ মুহূর্তেই চলে এসেছি। তো একদম শেষ প্রশ্ন আর কি, বলুন। আপনার এই জীবনে একদম উল্লেখযোগ্য, মন ছুঁয়ে যাওয়া কোনো ঘটনা একটু ছোট্ট করে যদি বলেন, যা এখনো মানে আমৃত্যু স্মরণে থাকবে। মন ছুঁয়ে যাওয়া ঘটনা সে হচ্ছে সুভাষগঞ্জের লালন মঞ্চ, লালন স্মরণী এবং 38 বৎসর অনুষ্ঠানটা চালানো, যেটা সব কিছুতেই বিশ্ব লালন মেলা নামে শেষ অনুষ্ঠানটা করেছি। সবচেয়ে বড় কথা, মন ছুঁয়ে যাওয়ার স্মরণীয় ঘটনা, আমার ছেলে শ্রীমান মদন মোহন, ওর শুভ অন্নপ্রাশনের থেকেই ওই অনুষ্ঠানের জন্ম। সেখানে রাজ্যের সব বাউল এসেছিল, এটা একটা ঘটনা। আর আমার জীবনের প্রাপ্তি তো কিছু নাই, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কোনো সরকারেরই কোনো পুরস্কার নাই। তিরস্কার বাউল জীবনে সেটাকেই পুরস্কার রূপে আমরা ধরে নিয়েছি। মন ছুঁয়ে যাওয়া ঘটনা, আমি রায়গঞ্জে এসে 10টার ট্রেনে দৈনিক ভিক্ষা করতে করতে যেতাম। আচ্ছা, কালিয়াগঞ্জ, রাধিকাপুর, বামনগ্রাম ইত্যাদি জায়গায় ভিক্ষা করে নিয়ে এসে তোষণ পোষণ করতাম, জীবিকা নির্বাহ করতাম। সেইখান থেকে লড়াই করতে করতে রাইটার্স বিল্ডিংয়ে একটা ঝোলা নিয়ে গিয়ে পড়ে থেকে লালন মঞ্চ থেকে শিল্পীদের মর্যাদা দেওয়া হোক, কাঠ পাওয়া যাচ্ছে, ভাতা পাওয়া যাচ্ছে, আর রাজমঞ্চে বাউলদের একটা জায়গা মাননীয় সরকার করে দিচ্ছেন। এইটাই বড় পাওয়া, এইটাই স্মরণীয়। আর সাংবাদিক ও সংস্থার মধ্যে দিয়ে, সংবাদ সংস্থার মধ্যে দিয়ে আমাদেরকে সমস্ত সাংবাদিকরা তুলে ধরছেন, সবাইকে আমার আর্থিক অভিনন্দন, হার্দিক অভিনন্দন। এটাই বড় পাওয়া, এটাই প্রশস্তি, এটাই শান্তি। আপনাকেও ভারত টিভিতে আসবার জন্য অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। আগামীতে আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। ভারত টিভির সমস্ত কর্মকর্তা এবং এই সংস্থাকে আমি অকুণ্ঠ শ্রদ্ধা, অভিবাদন নিবেদন করছি। একদম একদম। সকলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি। গুরুকুলের আরও একটি পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। নমস্কার।
গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।